দেখুন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, রেজিস্ট্রেশন আইন 1908, এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে প্রতিনিয়ত আমরা সম্পত্তি ক্রয় করি, বিক্রয় করি, বায়নামা করি, বন্ধক রাখি এবং বিনিময় করি, অসংখ্য কিছু কিন্তু করি। তো আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করব টোটাল রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে হাইলাইট কি কি জিনিসগুলো আছে। পরবর্তী আরেকটি ভিডিও করার চেষ্টা করব যেখানে প্রতি সেকশন বাই সেকশন আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটি অবশ্যই যদি আপনি ভূমি সংক্রান্ত বিষয়ে জানতে চান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি দলিল লেখক হন এটা তো আপনার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। যদিও রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা আছে এটা যারা আইনজীবী হন তাদের পড়তে হয় না অতটা, কিন্তু আপনি একজন আইনজীবী হলে জানার জন্য এটা অবশ্যই পড়তে হবে। কিন্তু যারা আবার বিচারক হন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা দেন, তাদের কিন্তু এই আইনটি গুরুত্বপূর্ণ। তো প্রথমে একটা কথা বলে রাখি যে রেজিস্ট্রেশন অ্যাক্ট, এই আইনটা সম্পূর্ণ ইংলিশে প্রস্তুত, ইংলিশে তৈরি, তাই বাংলা অর্থ পড়লে আইনটাকে কোনোভাবেই বোঝা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্ট নাম্বার। প্রতিটা আইনের মধ্যে রোমান হরফের নাম্বারিং লেখা থাকে যে আইনটা ওই সালের কত নাম্বার আইন। এটা 1908 সালের কত নাম্বার আইন এখানে রোমান হরফে কিন্তু লেখা আছে। যারা এই রোমান হরফ বুঝেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে এখানে লেখা আছে 16, অর্থাৎ 1908 সালের 16 নাম্বার আইন। তো এই যে টোটাল আইনটা 15টা পার্টে বিভক্ত এবং 53টা ধারা কিন্তু বা সেকশন এই আইনের মধ্যে আছে। আমরা ট্রাই করব আধা ঘন্টার মধ্যে চৌম্বকীয় বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো প্রথমেই আমরা দেখতেছি পার্ট ওয়ান আছে। পার্ট ওয়ানে প্রারম্ভিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে শর্ট টাইটেল আইনটার নাম কি হবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন আইন। তারপরে হচ্ছে এক্সটেন্ড, এটা কথাই প্রযোজ্য। এক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবেন, এটা বাংলাদেশের 61টি জেলা প্রযোজ্য। পার্বত্য যে 3টে জেলা আছে বান্দরবন, খাগড়াছড়ি সহ, যেগুলোকে আমরা পার্বত্য অঞ্চলের যে 3টা জেলা, এই 3টা জেলায় কিন্তু প্রযোজ্য না। আর কমেন্সমেন্ট হচ্ছে আইনটা কবে থেকে প্রযোজ্য, অর্থাৎ যে কোনো আইনের মধ্যে আইনের নাম, আইনটা কার উপর প্রযোজ্য, কবে থেকে প্রযোজ্য, এটা লেখা থাকে। তো তাই আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আপনার পার্ট ওয়ানে কি পড়বেন। পার্ট ওয়ানে আপনার গুরুত্বপূর্ণ আইনটার নামটা কি, যেহেতু বিভিন্ন জায়গায় আপনাকে আইনটাকে কোড করতে হবে। এক্সটেন্টটা কোথায়, এটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য, তবে 3টা জেলা বাদ দিয়ে 61টা জেলায় প্রযোজ্য, পার্বত্য 3টি জেলায় প্রযোজ্য না। আর কমেন্সমেন্ট এটা 1909 সালের জানুয়ারি থেকে প্রযোজ্য। আমরা নেক্সট ভিডিওতে ট্রাই করব এটাকে আপনাদেরকে পার্ট বাই পার্ট সমস্ত কিছু পড়ার জন্য। আর একটা কথা বলে রাখি, যারাই এটা আসলে পড়তে চান তারা কি করবেন, তারা গুগলে গিয়ে রেজিস্ট্রেশন অ্যাক্ট লিখলে সরকারের আইন এর যে আইনের ইয়ার ওয়েবসাইট আছে সেটা চলে আসবে। তো আসলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা বই ক্রয় করার প্রয়োজন না, আপনার পিডিএফটা সেখান থেকে ডাউনলোড করে সেটা দিয়ে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন, আপনার টাকা পয়সা খরচ করার প্রয়োজন নাই। তো 2 নম্বরটা একটু গুরুত্বপূর্ণ, ডেফিনেশন। এখানে কিছু সংজ্ঞা ডেফিনেশন ব্যবহার করা হয়, কারণ হচ্ছে প্রতিটা আইনে যেমন দলিল কি, ইনস্ট্রুমেন্ট কি, রেজিস্টার কি, সাব রেজিস্টার কি, এই সমস্ত কিছু এখানে ইনক্লুড করা আছে। তো এই জন্য ডেফিনেশন সেক্টরটা আমরা, যে সেকশন, এটা আমরা পড়বো। আর যেটা সেটা হচ্ছে যে পার্ট টু যেটা আছে, পার্ট টুটা আমাদের কমন মানুষের জন্য কোনো প্রয়োজন নাই, অর্থাৎ 3 থেকে নিয়ে 16 নম্বরের যে ধারাগুলো আছে এগুলো আমরা না দেখলেও আমাদের কোনো সমস্যা না, এগুলো চলে যাবে। এটাতে কিভাবে সাব রেজিস্ট্রার নিয়োগ হবে, বেতন কত হবে, কিভাবে উনি কি করবেন, যদি সাব রেজিস্ট্রার উপস্থিত থাকে কি হবে, না থাকলে কি হবে, সরকার কিভাবে নিয়োগ দিবে, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে 3 থেকে নিয়ে 16 নাম্বার। তাই 3 থেকে 16 আমরা দেখবো না, এটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরেও যারা দেখতে চান তারা পড়তে পারেন। তো আমরা চলে আসবো পার্ট থ্রি, যেটি হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্ট থ্রির মধ্যে 17 নম্বরে কিছু দলিল যেটা আপনাকে রেজিস্ট্রেশন করতেই হবে, যেটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, সেই সম্পর্কে বিষয় আলোচনা করা হয়েছে। তাই 17 নম্বর যেটা সেটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। সেখানে যেমন গিফট ডিড, হ্যাবা ডিড, হিন্দু যে হ্যাবা ডিড, বন্টননামা, বায়ানামা, এই সমস্ত বিষয় আলোচনা করা আছে, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। তাই আপনি পার্ট থ্রির 17 নাম্বার সেকশনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনি হাইলাইট করে রাখতে পারেন। 17 এতে আলোচনা করা হয়েছে জমির বায়না সংক্রান্ত বিষয়। অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, লিখিত হতে হবে। রেজিস্ট্রেশন করা ছাড়া বায়না দলিল আপনার কোনো কাজে আসবে না। 22-এর এ ধারা যুক্ত করে এখানে বলা হচ্ছে যে দলিলের মধ্যে অবশ্যই দাতার আঙ্গুলের ছাপ থাকবে, প্রতি দলিলের মধ্যে ছবি থাকবে, তার উপর আঙ্গুলের ছাপ থাকবে, তার উপর সিগনেচার থাকবে, এই সমস্ত বিষয় ইনক্লুড করা হয়েছে। এখন আমরা চলে যাব তারপরের সেকশনে, 4 নাম্বার যে পার্টে চলে যাব। এখানে আমরা 23 নাম্বারটা আমাদের জন্য গুরুত্ব, টাইম ফর প্রেজেন্টিং এ ডকুমেন্ট, অর্থাৎ একটা সম্পাদিত দলিলকে 3 মাসের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এটি কিন্তু এখানে বলা আছে।
23-এর এতে বলা আছে রি-রেজিস্ট্রেশন অফ সার্টেন ডকুমেন্ট, অর্থাৎ এমন একটা দলিল আপনার কাছে আছে যেটার মালিকানাতে ডিফেক্ট আছে, আপনি অনেক দিন পরে জানলেন, আপনি কি করবেন? আপনি রি-রেজিস্ট্রেশন করতে পারেন। যেমন ধরেন আপনি যার কাছ থেকে সম্পত্তিটা ক্রয় করলেন তার নাম হচ্ছে আব্দুল, তো যে কোনো কারণবশত আব্দুলের জায়গায় সরেয়াটা উঠে নাই, সেখানে হয়তো শাব্দুল আসছে, কিন্তু শাব্দুল নামে কেউ কিন্তু সম্পত্তিটার মালিক না, আপনি অনেক দিন পরে জানতে পারলেন, তখন আপনি কি করবেন? আপনি তখন মামলা না করে আপনি কিন্তু দলিলটা রি-রেজিস্ট্রেশন করাতে পারেন, তবে রি-রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন খরচ যে 1% সেটা আপনাকে কিন্তু দিতে হবে। 23 নম্বরে বলতেছে যে একসাথে যদি একাধিক ব্যক্তি যদি কোনো দলিলে থাকে, তো তারা যদি সম্পাদন করে থাকে তারা কিভাবে করবে? যে 3 জন ব্যক্তি হয়তো আপনারা একই দলিলে বিক্রয় করবেন, তখন যেটা হয় একজন উপস্থিত থাকলে উনি দলিলটা সম্পাদন করে উনি যেটি করতে পারেন রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে পারেন। পরবর্তী যেটি হয় সেটি হচ্ছে যে পূর্বে 4 মাস ছিল, 4 মাসের মধ্যে বাকি যে কেউ এসে আবার দলিলটাকে আবার রেজিস্ট্রেশন করাতে পারবে, তারপরে 4 মাসের মধ্যে আবার আসে বাকি জন আসে কাজটা করতে পারবে। তো এগুলো সংক্রান্ত ইন ডিটেইলে যে 2014 সালের ম্যানুয়ালে আলোচনা করা আছে যে রি রেজিস্ট্রেশন অথবা একাধিক ব্যক্তি যদি রেজিস্ট্রেশন করতে চায় কিভাবে করবে। তারপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যদি আপনি এই যে 23 ধারা যদি 3 মাসের মধ্যে যদি আপনি দলিলটা রেজিস্ট্রেশন করাতে না পারেন, 25 ধারা মোতাবেক আপনি আবেদন করতে পারেন। এটাতে 10 গুণ পরিমাণ রেজিস্ট্রেশন ফিটা বর্ধিত করে উনি সাব রেজিস্ট্রার বা জেলা রেজিস্ট্রার রেজিস্ট্রেশনের জন্য আদেশ দিতে পারেন। 26 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, যে দেশের বাইরে যদি কোনো দলিল সম্পাদিত হয় সেটা কিভাবে বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হবে, কত দিনের মধ্যে করতে হবে, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আর 27 ধারাটা বলা হচ্ছে যে আপনি যদি উইল বা ইচ্ছাপত্র এটা যখনই সম্পাদন করেন যে কোনো সময় ডিপোজিট করতে পারবেন। তার মানে হচ্ছে পার্ট 4টার প্রতিটা সেকশন গুরুত্বপূর্ণ, এটা আমরা যত্ন সহকারে উদাহরণ সহ নেক্সট ভিডিওতে পড়বো। তো আমরা যদি এখন চলে যাই 5 নাম্বারের ক্ষেত্রে, 5 নাম্বার পার্টের ক্ষেত্রে আমাদের 28 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, যে দলিলটা আপনি কোথায় রেজিস্ট্রেশন করবেন। 1985 সালে একটা আইন করে যেটি করা হচ্ছে, দলিলের বৃহৎ অংশ যেখানে অবস্থিত রেজিস্ট্রেশন আপনাকে সেখানেই করতে হবে, পূর্বে কিন্তু যে কোনো জায়গায় করা যেত। তো 31 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাসার থেকেও দলিলটা কি আপনি কি করতে পারবেন, সাব রেজিস্ট্রার বা তার প্রতিনিধিরা এসে বাসা থেকে স্বীকারোক্তি নিয়ে দলিলটা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য নিয়ে যেতে পারবে। যেমন আমরা ভিজিটে, কমিশনে বিভিন্ন প্রকার অপশন পাই, তা 31 ধারাটা এরকম একটা বিষয়। তারপরে যদি আমরা দেখি যে 6 নাম্বার যে পার্ট, এখানে বলা হয়েছে যে দলিলটা রেজিস্ট্রেশনের জন্য কে উপস্থাপন করতে পারবে। তো দাতা পারবে, বিক্রেতা পারবে, দাতার যে প্রতিনিধি তারা পারবে, যিনি সম্পত্তিটা ক্রয় করতেছেন তার প্রতিনিধি পারবে, তার বৈধ উত্তরাধিকারীরা পারবে, অসংখ্য বিষয় আলোচনা করা আছে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তার মানে 32 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা ছাড়া 33 ধারাটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে একটা সম্পাদিত আপনি একটা দলিল সম্পাদন করলেন, আপনি ঢাকায় থাকেন, দিনাজপুরে সম্পত্তিটা বিক্রি হবে, দিনাজপুরে আসতে পারতেছেন না, তাই আপনি যেটি করতে পারেন যে অথেন্টিকেশন একটা দলিল করে দিতে পারেন পাওয়ার অফ অ্যাটর্নি, যে আপনি ঢাকার সাব রেজিস্ট্রেশন অফিসে গেলেন সম্পাদিত দলিলটা এবং একটা পাওয়ার অফ অ্যাটর্নি, ঢাকার যিনি সাব রেজিস্ট্রার থাকলেন উনি আপনাকে জিজ্ঞেস করে সবকিছু করে ওকে করে দিলেন, তখন যেই ব্যক্তিকে আপনি ক্ষমতাটা দিলেন উনি তখন দিনাজপুরে এসে দিনাজপুরের সাব রেজিস্ট্রারের সামনে তখন এটা কনফার্ম করবে যে হ্যাঁ, আর যে সাব রেজিস্ট্রার আছেন উনি দেখতেই পারবেন যে ওনার ঢাকার যে ওনার কলিগ আছে উনি সমস্ত কিছু যাচাই বাছাই করে পাওয়ার অফ অ্যাটর্নিটা এবং সম্পাদিত দলিলটা দিয়েছেন। তো এইভাবে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে সেকশন 33-র অধীনে যে প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু করা যায়। সেকশন 34 যদি আমরা দেখি, এক্ষেত্রে সাব রেজিস্ট্রার যেটা করবেন একটা দলিল রেজিস্ট্রেশন করার আগে ওনার যত প্রকার ইনকোয়ারি করা প্রয়োজন, জিজ্ঞেস করা, নাম জিজ্ঞেস করা, জমি কতটুকু, কেন বিক্রি করতেছেন, টাকা পেয়েছেন কিনা, এই সমস্ত প্রশ্ন উনি করতে পারেন। এবং 35 ধারা মোতাবেক উনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে উনি অস্বীকার করতে পারেন যে উনি দলিলটা রেজিস্ট্রেশন করবেন না। তার মানে এই সেকশনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা অযথা সম্পূর্ণ আইনটাকে দেখে, এত বড় আইন দেখে আমরা ঘাবড়াবো না যে আমরা কি পড়বো। তো তারপর যেটা সেটা হচ্ছে যে 38 ধারাটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সরকারি কিছু ব্যক্তি আছেন যে যাদেরকে সাব রেজিস্ট্রারের সামনে উপস্থিত হতে হয় না, অথবা কেউ যদি জেলে থাকে তাহলে উনিও কিন্তু জাস্ট পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে অথবা কমিশন গঠনের মাধ্যমে উনি যেটি করতে পারবেন সম্পত্তি বিক্রি করতে পারবেন, কেউ অসুস্থ থাকলে হাসপাতালে। অর্থাৎ 38 ধারাটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি 8 নাম্বার যে পার্টে দেখি, এটার মধ্যে যেটা হচ্ছে যে পার্সন ইনটাইটেল উইল, তো এটা কথা হচ্ছে উইল সংক্রান্ত বিষয়
বিষয় নিয়ে আলোচনা করতেছে যে আসলে উইল বিষয়। তো উইলটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, এবং পার্ট যদি আমরা 9 নাম্বারও দেখি, এটাও উইল সংক্রান্ত বিস্তারিত বিষয় আলোচনা করা হয়েছে। এটা অতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তারপরেও আমরা যখন সেকশন বাই সেকশন পড়বো তখন আপনারা সেখান থেকে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে জাস্ট আমরা ট্রাই করতেছি রেজিস্ট্রেশন আইনের চৌম্বকীয় ধারাগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য আপনাদের সামনে। তো আমরা সেকশন 47 পড়বো, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে একটা দলিল কখন থেকে কার্যকর হয়। মনে রাখবেন যে এই দিন একটা দলিল সম্পাদন করা হয় সেদিন থেকে দলিলটা কার্যকর করা হয়, দলিলটা রেজিস্ট্রেশনের তারিখ থেকে কার্যকর হয় না। সাথে সাথে আমরা 9 নাম্বারটা দেখবো, যদি আপনি একটা দলিল যদি রেজিস্ট্রেশন না করেন, যেটা রেজিস্ট্রেশন করা প্রয়োজন, তার কি অবস্থাটা হবে। তার আইনগত কোনো ভিত্তি থাকবে না, সেটাকে আপনি কোনো এভিডেন্স হিসেবে কোথাও কিন্তু দেখাতেও পারবেন না। এটা ছাড়া তারপরে যদি আমরা দেখি 11 নাম্বারের মধ্যে আমরা 52 ক ধারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। এই জিনিসগুলো না থাকলে সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রেশন করবেন না। যেমন নিজ নামে খতিয়ান লাগবে, নিজ নামে না থাকলে পিতার নামে লাগবে, সম্পত্তির বর্ণনা লাগবে, সম্পত্তির মূল্য লাগবে, একটা এফিডেভিট এর প্রয়োজন হবে। আরো আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আমরা ইন ডিটেইলে পড়বো। এগুলো ছাড়া সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রেশন করবেন না। তাহলে 52 ক ধারা বা এ ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 55-এ আমরা দেখব যে সাব রেজিস্ট্রেশন অফিসে যেই সমস্ত বই থাকে, 4টা বালাম বই থাকে, এগুলো সূচি তৈরি করতে হবে নানা প্রকার বিষয় চিত্র সহকারে। আমরা ট্রাই করব যে সাধারণত যে দলিলগুলো রেজিস্ট্রেশন করা হয় সেগুলো এক বালামে, যেগুলো অস্বীকার করা হয় সেগুলো এক বালামে, উইলগুলো এক বালামে, এবং যেগুলো অস্থাবর সম্পত্তি সেগুলো এক বালামে রাখা হয়। এদের আবার দুটো করে সূচি বা ইন্ডেক্স তৈরি করা হয়। এটা ছাড়া আমরা যদি সেকশন 57 দেখি, যে সেকশন 57 মোতাবেক আপনি বালামগুলো পরিদর্শন করতে পারবেন, আপনি দলিলটা যাচাই বাছাই করতে পারবেন, সেখান থেকে সার্টিফাইড কপি আপনি পাবেন সেকশন 50 যে 7 এর ক্ষমতা বলে। এটা ছাড়া আমরা যদি সেকশন 60 দেখি, এটা হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ দলিলটা যে রেজিস্ট্রেশন করা হলো তার একটা কিন্তু সার্টিফিকেট আপনি পাবেন, যেটাকে আমরা মূল দলিল যেটা বলি। তারপর যেটা হচ্ছে সেকশন 63 এ, যদি আপনি যদি বাজার মূল্য, সম্পত্তির যে বাজার মূল্য আছে তার চাইতে কমে যদি মূল্য দেখান, যে কোনো সময় তারা জানতে পারুক, তারা কিন্তু স্টাম্প অবমূল্যায়নে আপনার বিরুদ্ধে নোটিশ করবে, মামলাও করতে পারে। তারপরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে যদি একটা জমি একাধিক সাব রেজিস্ট্রেশন অফিসের অধীনে হয় তাহলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এ সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে সেকশন 64-এ। তারপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের একদম 71 ধারা। 35 ধারা সাব রেজিস্ট্রার যদি অস্বীকার করেন, তাহলে 71 ধারা আমরা দেখব যে আপনি যেটি করতে পারবেন সেটা হচ্ছে যে সাব রেজিস্ট্রার যে অস্বীকারটা করলো সেটা রেকর্ড থাকবে, আপনি জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন করতে পারবেন। সাব রেজিস্ট্রার যে অস্বীকারটা করলো 30 দিনের মধ্যে জেলা রেজিস্ট্রারের কাছে আপনি আবেদন করতে পারবেন। আর জেলা রেজিস্ট্রার যদি অস্বীকার করে তখন আপনি সুট, দেওয়ানি মামলা দাখিল করতে হবে, অন্য কোথাও আপনি যেতে পারবেন না। তারপর যদি আমরা দেখি 13 নম্বর যে পার্টে আমাদের জন্য গুরুত্বপূর্ণ 78, সেটা হচ্ছে সরকার কিছু ফি নির্ধারণ করে দিয়েছে কোন দলিল রেজিস্ট্রেশন করার জন্য কি কি খরচ। 78-এর এ ধারা সরকার আবার সংশোধন করে যুক্ত করেছে। মনে রাখবেন যে কোনো আইনের মধ্যে এ থাকলে বুঝবেন যে এটা একটা সংশোধিত ধারা। এক্ষেত্রে বিক্রয় দলিল, হেবা দলিল, মর্গেজ দলিলের খরচটা সরকার নির্ধারণ করে দিয়েছে। 78-এর বি ধারায় সরকার পার্টিশনের জন্য খরচ নির্ধারণ করে দিয়েছে। তারপর 80 ধারা বলতেছে আপনি যাবতীয় খরচ দিয়েই তারপরে দলিলটা রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে। তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে 80-এর ধারায়, সেটা হচ্ছে সাব রেজিস্ট্রার চাইলে বিভিন্ন রকম পানিশমেন্ট কিন্তু দিতে পারেন। সেখানে যদি নানা প্রকার গন্ডগোল হয়, কিছু করেন, আপনি যদি সমস্যা করেন, উনি বিচারিক দায়িত্ব সেখানে পালন করতে পারেন। এটা ছাড়া 80-র জি ধারা মোতাবেক যারা দলিল লেখক আছেন তাদের জন্য একটা বিধিমালা আছে, যেটা আমরা ট্রাই করবো আপনাদেরকে বাংলায় দেওয়ার জন্য। এটা ছাড়া 85-এর মধ্যে যেটা হচ্ছে যে দলিলগুলো বালামে লেখা হবে 2 বছরের মধ্যে যদি আপনি দাবি না করেন, 2 বছর পরে তারা সেগুলো ধ্বংস করে দিবে। এটাই হচ্ছে কথা। আর 86 ধারা মোতাবেক যদি বোনাফাইডলি সাব রেজিস্ট্রার কোনো মিস্টেক করেন, তার জন্য যেটি করতে হবে তাকে কোথাও দায়বদ্ধ হতে হবে না। তো মোটামুটি আমাদের জন্য এই যে জাস্ট কয়েকটা সেকশন বললাম, এগুলোই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
তো আশা করি কিন্তু আপনারা এত লম্বা চড়া 93 বা 15টা পার্টের যে রেজিস্ট্রেশন আইনটাকে সামান্য কয়টার মধ্যে কিন্তু বিভক্ত করতে পারলেন। ইন সামারি করে দেই, এক ধারা এবং দুই ধারা পড়বো, আইনটির নাম কি, কোথায় প্রযোজ্য এবং কোন সম্প্রদায়ের প্রযোজ্য, কবে থেকে প্রযোজ্য, কিছু সংজ্ঞা পড়বো। তারপরে আমরা যে 3 থেকে নিয়ে 16 ধারা পড়বো না, এটা আমাদের পড়ার কিছু নেই। 17 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কোন দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। 17 এ ধারা বায়নামা সংক্রান্ত বিষয় আমরা খুবই যত্ন সহকারে পড়বো। 22 এটা আমরা খুবই যত্ন সহকারে পড়বো, যেহেতু আঙ্গুলের ছাপ সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে। আর 23 থেকে নিয়ে 27 ধারা, এটা প্রতিটা আমরা উদাহরণ সহ পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 28 ধারাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে দলিলটা কোথায় রেজিস্ট্রেশন করব। 31 ধারাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে বাসা থেকে কিভাবে দলিলটা কালেক্ট করা হবে। 32 ধারা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে 32 ধারা বলতেছে কে দলিলটা রেজিস্ট্রেশন করার জন্য উপস্থাপন করাতে পারবে। 33 ধারায় যেটা করা হয়েছে প্রমাণীকরণ, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আলোচনা করা হয়েছে। 34 ধারায় সাব রেজিস্ট্রার সন্তুষ্ট হবেন। 35 ধারা অস্বীকার করতে পারেন, অস্বীকার যদি করেন 71 ধারা আমরা চলে যাব জেলা রেজিস্ট্রারের কাছে। জেলা রেজিস্ট্রার অস্বীকার করলে আমরা চলে যাব দেওয়ানি আদালতে। তো এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা আছে। তার 38 ধারাটাও গুরুত্বপূর্ণ, কমিশন ইস্যু সংক্রান্ত বিষয় আলোচনা করেছে। 40 ধারা যে উইল সংক্রান্ত বিষয় আলোচনা করেছে। 47 ধারা দলিল সম্পাদনের সংক্রান্ত বিষয়। 49 ধারা দলিলটা রেজিস্ট্রেশনের সংক্রান্ত বিষয়। 52 ক ধারা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে ইন ডিটেইলে পড়তে হবে। 55 ধারা মোতাবেক আমরা যেটি করতে পারবো সেটা হচ্ছে যে বিভিন্ন রকম যে সূচি বই থাকে সেগুলো সাব রেজিস্টার করবেন। আমরা 57 ধারা মোতাবেক সেগুলো দেখতে পারবো এবং তার সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবো। আর আমরা যদি দলিল অবমূল্যায়ন করি, আমাদের বিরুদ্ধে মামলাও হতে পারে, নোটিশ হতে পারে। একাধিক সাব রেজিস্ট্রেশন অফিসের আন্ডারে যদি জমিটা হয় কি করতে হবে সে বিষয়ে আলোচনা করা আছে। 71 ধারায় বললামই আমরা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে যাব। 77 ধারা মোতাবেক দেওয়ানি আদালতে যাব। 78 এর এ বি এই ধারাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে কিছু ফি নির্ধারণ করে দেওয়া আছে। 80 ধারা হচ্ছে ফিটা দিয়ে তারপর রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। 80 এফ ধারা হচ্ছে যে অ্যারেস্ট এবং ট্রায়াল সংক্রান্ত বিষয়। 80 জি ধারা একটা বিধিমালা, যেটা আমরা পড়ার চেষ্টা করব। 85 ধারায় দলিলগুলো ধ্বংস করা হবে। 86 ধারায় বোনাফাইড মিস্টেকের কোনো প্রকার লাইবিলিটি সাব রেজিস্ট্রারের নাই। তো আশা করি যারা এই রেজিস্ট্রেশন আইনটাকে খুবই জটিল মনে করতেছিলেন, অ্যাটলিস্ট আজকে একটা বেসিক ধারণা পেলেন। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা সেকশন বাই সেকশন আপনাদের কাছে নিয়ে আসব এবং যে গুরুত্বপূর্ণ বিধিমালাগুলোর কথা বললাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।